নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখব, এই শুনানি পঞ্চমবার হলো এবং আরজি কর মামলার এই শুনানিতে তদন্তের আওতায় কে রয়েছেন নামের তালিকা জমা দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছিল। তারপর থেকে 50 দিনেরও বেশি অতিক্রান্ত হয়েছে। আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজ মামলার শুনানি হলো। কি প্রসঙ্গ উঠে এলো এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, আজ আরজি কর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে, কি প্রসঙ্গ উঠে এলো মূলত? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কিন্তু এখনো শুনানি চলছে। তবে বেশ কয়েকটি নির্দেশ বা পর্যবেক্ষণের কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়েছেন, যেটা হচ্ছে একদম যে নিরাপত্তার বিষয় যেটা রয়েছে, যে ওয়াশরুম থেকে শুরু করে বিশ্রামাগার এবং সিসিটিভি ক্যামেরা, সেটা আগামী 31শে অক্টোবরের মধ্যে একদম ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যকে। 31শে অক্টোবরের মধ্যে সমস্ত যে 28টা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো, ওয়াশরুম সংস্কার করা, রেস্টরুম তৈরি করা, সেটা করে দিতে হবে। পাশাপাশি একটা যেটা আজকে অভিযোগ করা হয়েছিল, আজকেও রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে রাজ্যের আইনজীবী অভিযোগ করেন যে বিনা চিকিৎসায় ডাক্তাররা কর্মবিরতি করছেন, তারা এমার্জেন্সি সার্ভিসটা শুধু করছেন, অন্যান্য কোনো ডিউটি তারা জয়েন করছেন না, তারা সেখানে এখনো কর্মবিরতি চালাচ্ছেন, শুধুমাত্র জরুরি বিভাগের কাজ ছাড়া তারা কিছু করছেন না। এবং এমনও ঘটনা ঘটছে যে রুগীকে বেড দেওয়া হয়নি, সেই কারণে ডাক্তার তাকে চিকিৎসা করেনি। সেইটা শুনে যাচ্ছে প্রধান বিচারপতি যেটা সিদ্ধ হন, তিনি বলেন যে ডাক্তারদের অবিলম্বে সমস্ত কাজে যুক্ত দিতে হবে, শুধু এমার্জেন্সি বিভাগে নয়, ওপিডি থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে কাজ করতে হবে। এবং এই যে যেটা বলা হয়, এবং তাতে কিন্তু জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু পরিষ্কার আর বিরোধিতা করেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, সিনিয়র ডাক্তাররা বা পরিষেবা দিচ্ছেন। কিন্তু প্রধান বিচারপতি যেটা বলেছেন যে টাস্ক ফোর্স গঠন করার কথা প্রথম দিনের শুনানিতে বলা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের থেকে তিনি গোটা তদন্ত রিপোর্ট নেবেন আগামী শুনানিতে জানিয়েছেন। পাশাপাশি আরো একটা যে প্রশ্ন উঠেছে, যে আজকে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে সিবিআই যে দুটো যে রিপোর্ট জমা দিয়েছে, স্ট্যাটাস রিপোর্ট, একটা হচ্ছে চিকিৎসক চৌধুরী চিকিৎসকের খুন এবং ধর্ষণের যে তদন্ত, তার একটা রিপোর্ট দিয়েছে, এবং যে দুর্নীতি আরজি কর হাসপাতালে যে দুর্নীতি, সেটার রিপোর্ট জমা দিয়েছে। এবং সেখানে কিন্তু আজকে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন সেই রিপোর্ট দেখে যে সিবিআই অনেক কিছু গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে, এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সিবিআই যেমন তদন্ত দুটো বিষয়ে চালিয়ে যাচ্ছে, দুটো মামলারই তদন্ত চালিয়ে যাক। এবং পাশাপাশি এটা বলা হয়েছে যে আজকে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট যেটা হচ্ছে সিবিআই থেকে, যে বরং মৃত চিকিৎসক যিনি ছিলেন তার শরীরে কিভাবে চশমা পাওয়া গেল, একজন মানুষ ঘুমোলে তার কাছে কি করে চশমা থাকছে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। চশমা কিভাবে এলো, কেননা সিজার লিস্ট বলছে চশমা কিন্তু ভাঙা অবস্থায় কিন্তু মৃতদেহের পাশে পড়েছিল, ফলে একজন ঘুমন্ত মানুষের শরীরে কিভাবে চশমা এলো সেই প্রশ্ন কিন্তু তুলেছে। এবং পাশাপাশি আজকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং জুনিয়র ডাক্তার জয়েন্ট ফোরাম এবং অন্য যে আইনজীবীরা রয়েছেন, তারা যে প্রশ্নটা তুলেছেন যে এমন অনেককে অভিযুক্ত রয়েছেন, তারা কিন্তু বা সন্দেহের তালিকায় রয়েছেন, তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন স্বমহিমায়, তাদের পদে কিন্তু বহাল রয়েছেন, ফলে ভয়ের একটা জায়গা থেকেই যাচ্ছে। তারপরেই কিন্তু জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান যে তাদের কাছে বেশ কিছু নাম রয়েছে এরকম, তারা দুজনের নাম সিবিআই এর হাতে অলরেডি দিয়েছেন এবং আরো দুজনের নাম তাদের কাছে রয়েছেন। তখনই কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন যে কাদের কাদের নাম রয়েছে সেটা মুখবন্ধ সমেত আপনারা দিন, এবং পাশাপাশি সিবিআই কেও তিনি নির্দেশ দেন প্রধান বিচারপতি যে যাদের নাম সন্দেহের আওতায় রয়েছে বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বা যাদেরকে নিয়ে তদন্ত হচ্ছে, বা যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং যাদেরকে সন্দেহের আওতায় রাখা হচ্ছে, সেই সমস্ত নাম তিনি রাজ্যকে দিতে বলেন। এবং রাজ্যের আইনজীবী সঙ্গে সঙ্গে জানান যে নিয়ম মেনে, আইন মেনে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা যারা এখনো যাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাদেরকে যাতে তাদের সাময়িকভাবে যাতে বরখাস্ত করা হয় বা সাসপেন্ড করা হয়, সেই বিষয়টা আইন মেনে যাতে রাজ্য করে। সিবিআই কে নামের তালিকা কিন্তু আজকে রাজ্যের হাতে দিতে বলেছে। রাজ্য বলেছে
যে তারা আইন মেনে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেবে। সেই তারা কারা, যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে বা দুর্নীতি বা এই চিকিৎসকের খুনে যাদেরকে সন্দেহের আওতায় রাখছে সিবিআই, সেই সমস্ত ব্যক্তিদের নামের তালিকা কিন্তু দিতে বলেছে এবং সেই তালিকা রাজ্যকে দিলে রাজ্য বলেছে তারা নিয়ম মেনে তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেবে। এখনো পর্যন্ত এই বিষয়গুলোই মূলত উঠে এসছে শুনানিতে, তবে শুনানি এখনো চলছে। শুনানি। ধন্যবাদ রেমিক। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলছে এবং এই শুনানিতে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করার ঘটনা ঘটে এবং তারপর থেকে 50 দিনেরও বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফের আরজিকর মামলার শুনানি হচ্ছে এবং এই শুনানিতে আজ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে। টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখার দাবি করেছেন আইনজীবী। রাজ্যের আইনজীবী আরও জানান, হাসপাতালে বেড না দেওয়ার জন্য এক রোগীর মৃত্যু হয়েছে। কোনো ডাক্তার চিকিৎসার জন্য এগিয়ে আসেননি বলেও অভিযোগ জানান তিনি। যদিও ডাক্তারদের আইনজীবী করুণী নন্দী এই অভিযোগ অস্বীকার করেছেন, এই তথ্য সঠিক নয় বলেই জানান তিনি। সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি জানান, আগামী শুনানিতে টাস্ক ফোর্সের কাছ থেকে রিপোর্ট নেবে আদালত। তবে সেই টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের কারো নাম নেই। সেই বিষয়টি আদালতের নজরে আনেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা। কমপক্ষে একজন প্রতিনিধি যাতে রাজ্য থেকে থাকে সেই অনুরোধ জানান তিনি। ইন্দিরার বক্তব্যের সঙ্গে সহমত প্রধান বিচারপতিও। টাস্ক ফোর্সের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য ইন্দিরাকে জানান তিনি। এছাড়াও বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে আজকের এই শুনানিতে। চা বাগানে ন্যায্য বোনাসের দাবিতে সোমবার সকাল থেকে চা শ্রমিকদের বিক্ষোভ দার্জিলিংয়ে, যার ফলে চরম অসুবিধের মুখে পড়তে হয়েছে পথ চলতি মানুষ থেকে শুরু করে পর্যটকদের। দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও চলছে বিক্ষোভ। আজ গরু বাথানের সাপ্তাহিক হাটও বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ব্যবসায়ীরা যে রাস্তা দিয়ে মালবোঝাই গাড়ি নিয়ে যায় সেই মাঝ রাস্তাও বন্ধ রয়েছে। বোনাস নিয়ে জটিলতার এই কারণেই আজ পাহাড়ে বন্ধ রেখেছে চা শ্রমিক সংগঠনগুলো। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি শুভশ্রী সরকার। শুভশ্রী, আজ বন্ধের কতটা প্রভাব পড়েছে পাহাড়ে? একেবারে দেখো, বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে পুজোর যে বোনাস, এই বোনাস নিয়ে কিন্তু চা শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। যে কারণে এর আগেও বারবার কিন্তু মালিক পক্ষের সঙ্গে এই শ্রমিক সংগঠনগুলি বৈঠক করেছিল। শ্রমিক সংগঠনের দাবি কিন্তু তাদের এই পুজোয় 20% বোনাস প্রয়োজন, কিন্তু মালিক পক্ষ কিন্তু অনেক আলোচনা সাপেক্ষে 13% কনসিডার করেছিল। কিন্তু সেই শ্রমিক পক্ষরা তাদের 20%-এর দাবিতে কিন্তু এখন অব্দি অনড়, যে কারণে কাল বৈঠক হওয়ার পরেও এই সমস্যার সমাধান না হওয়ায় আজকে সকাল থেকে সন্ধে 6টা অব্দি কিন্তু পাহাড় বন্ধ রেখেছিলেন শ্রমিক সংগঠনগুলো। তার ক্ষেত্রে যেটা আজ সকাল থেকে যে ছবি ধরা পড়ছে, যে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ যে 87টি চা বাগান এলাকা রয়েছে সংলগ্ন, সেই এলাকায় কিন্তু কার্যত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্রমিকেরা কেউ কিন্তু আজকে কাজে যোগ দেয়নি। এর ফলে বিভিন্ন ব্যবসার কিন্তু ক্ষতি হয়েছে। সেখানকার দোকানগুলো আজ দোকানপাটগুলো খুলতে পারেনি ব্যবসায়ীরা। এর পাশাপাশি গরু বাথানের যে সব থেকে বড় সাপ্তাহিক হাট আজকে বসার কথা ছিল, সেটাও কিন্তু আজ বন্ধ, যে কারণে এই হাটের যে ব্যবসায়ীদের কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পুজোর সম্মুখে। যারা পর্যটকরা ওখানে গিয়েছিলেন তাদের কিন্তু ফিরে আসতে অনেকটা অসুবিধের মুখে পড়তে হয়েছে। তাদের ফ্লাইট মিস করা থেকে শুরু করে রেল মিস করা থেকে এরকম নানাবিধ সমস্যার ছবি কিন্তু আমরা খবর পেয়েছি সূত্র মারফত। আর কার্শিয়াংয়ে কিন্তু পুলিশের সঙ্গে যারা বন্ধ সমর্থন করেছিলেন তাদের একটা ধস্তাধস্তির ছবি উঠে আসে এবং বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটক করে। কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গ সফরে এসেছেন। সেক্ষেত্রে এই সমস্যাটা এতটাই জটিল পর্যায়ে পৌঁছেছে, বারংবার বৈঠকের পরেও সমস্যার সমাধান না হওয়ায়
শ্রম দপ্তরকে কিন্তু নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায়। তবে এবার দেখার যে এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা জানিয়েছে যে আগামীতে তারা কর্মবিরতির পথে নামবে এবং বৃহত্তর আন্দোলনের পথেও তারা নামবে। ধন্যবাদ শুভশ্রী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বৈঠকে কিন্তু জট কাটেনি, আর তারপরেই চা শ্রমিক সংগঠনগুলো আজ 12 ঘন্টার বন্ধ ডেকেছিল পাহাড়ে, এবং এই বন্ধের কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়। চরম অসুবিধার মুখে পড়তে হয়েছে পথ চলতি মানুষ থেকে শুরু করে পর্যটকদেরও। এবং দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও কিন্তু আজ চলে বিক্ষোভ। গরুবাথানের সাপ্তাহিক হাটও দেখা যায় যে বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা, এবং ব্যবসায়ীরা যে রাস্তা দিয়ে মাল বোঝাই গাড়ি নিয়ে যায় সেই রাস্তাও কিন্তু আজ বন্ধ ছিল, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। চুরির বাইক নিয়েই পুলিশের সামনে চম্পট দিল চোর, অথচ ঘুণাক্ষরেও টেরই পেলেন না চেকিংয়ের দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকা। বাইক চুরির পর চোরেদের চুরির বাইক নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে স্পষ্ট রাস্তায় একটি বাইক আটকে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কর্মীরা, আর ঠিক সেই সময় পাশ দিয়ে সবুজ জামা পরা দুই যুবক চুরি যাওয়া বাইক নিয়ে হাওয়ার গতিতে উধাও হয়ে গেল। কিন্তু বেপরোয়া গতির সেই বাইকটিকে যেন দেখতেই পেলেন না পুলিশ কর্মীরা। আর এই ঘটনারই আবারও পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো শহরবাসী। আমরা ঘটনার বিষয় বিস্তারিত লাইভ জুড়েছেন রায়গঞ্জ থেকে বিক্রম। এই ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে? আর দোষীদের যারা চুরি করে নিয়ে পালাচ্ছিল এই বাইক, তাদেরকে চিহ্নিত করা গিয়েছে? গতকাল রবিবার তারা একটি মিটিং করেন, পঞ্চায়েতের প্রধান এবং মেম্বাররা মিলে কিন্তু মিটিং ছিল। সেই মিটিং চলাকালীনই ঠিক একদম মেম্বারের হাজবেন্ডের কিন্তু বাইক সেখান থেকে চুরি হয়ে যায়, এবং এই ঘটনা ঘিরে কিন্তু রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং গোটা শহরবাসী কিন্তু আতঙ্কে রয়েছে। কারণ দুর্গাপুজো আস্তে আস্তে রায়গঞ্জ শহরে চুরির প্রবণতা কিন্তু বেড়ে চলে। তবে এবার একদম জনপ্রতিনিধি একজন গ্রামের তার বাইক চুরি হওয়াতে কিন্তু গোয়ালপাড়া এলাকাতে কিন্তু আতঙ্কে রয়েছে। কারণ যে এই যে ঘটনাটি ঘটেছে শুধু বাইক চুরি না, এর আগেও কিন্তু বিগত দিনে বেশ কয়েকটি চুরির ঘটনা সেই এলাকা থেকে কিন্তু ঘটেছে। তবে এখনো পর্যন্ত যে চুরি হওয়া বাইক এবং যারা চুরি করে নিয়ে পালিয়েছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি, এবং তাদেরকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। যে প্রধানের স্বামী রয়েছে হাজবেন্ড, তিনি কিন্তু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে সবথেকে বড় যে বিষয়টি, যেই সময় গাড়িটি চুরি হয়েছিল গতকাল রবিবার, অর্থাৎ রবিবার বিকালবেলা সেই গাড়িটি চুরি হয়। যেইখান থেকে গাড়িটি চুরি হয়েছিল ঠিক সেখান থেকে কিন্তু 500 মিটার দূরে পুলিশই চেকিং ছিল। কি চেকিং করছিল? সেই বাইকই কিন্তু পুলিশ চেকিং করছিল। বাইকের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে তাদেরকে ফাইন করছিল। ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই বাইকটিকে চুরি করে নিয়ে দুজন যুবক সে পুলিশের সামনে দিয়ে কিন্তু স্পিডে কিন্তু বের হয়ে যায়। তবে একটাই বড় করে প্রশ্নচিহ্ন তুলছেন গ্রামের বাসিন্দারা এবং সেই মেম্বারের হাজবেন্ড, তিনিও প্রশ্ন তুলছেন যে বাইক যে চেকিং করছিল সেই সময় যদি ওই বাইকটি যে স্পিডে যাচ্ছিল সেই বাইকটিকে চেকিং করলে পরে কিন্তু পুলিশ ধরতে পারতো। তবে সেখানে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে একজন বাইক ধরেছিল পুলিশকর্মী, সেই বাইক আরোহীর সাথে কথা বলছেন এবং তার কাগজপত্র দেখছেন। তবে অপরদিকে ঠিক পুলিশের সামনে দিয়ে দুজন যুবক কিভাবে চোরাই গাড়ি নিয়ে পালালো, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে। কারণ পুলিশের ভূমিকা দেখো, একাধিকবার আমরা দেখেছি পুলিশ কিন্তু নীরব দর্শকের মতন চুপচাপ থাকে, কোনো ভূমিকা নিতে পারছে না পুলিশ। তবে আবারও যে এই যে পুলিশের এমন ভূমিকা নিয়ে যে পুলিশের সামনে দিয়ে বাইক চুরি করে পালাচ্ছে, সেই ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতন প্রশ্নচিহ্ন তুলছেন সাধারণ মানুষ গ্রামের, এবং যে মেম্বারের স্বামী রয়েছে তিনিও কিন্তু প্রশ্নচিহ্ন দেখাচ্ছেন। তবে এখনো পর্যন্ত মেম্বারের দাবি করছেন যে পুলিশকে একটু সজাগ হওয়া উচিত এবং
তার পুলিশের উপরে আশ্বাস রয়েছে যে পুলিশ হয়তো খুঁজে বের করবেন। তবে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন কোনো তাকে চিহ্নিতকরণ এবং তারা কোথাকার তারা আসামি তাদেরকে কিন্তু এখনও চিহ্নিতকরণ করতে পারেনি। তবে পুলিশের এত গোয়েন্দা বিভাগ থাকতেও এখনও পর্যন্ত যে একজন জনপ্রতিনিধি মেম্বারের স্বামী তার গাড়ি চুরি হওয়াতে কিন্তু শহর জুড়ে কিন্তু এবং গ্রাম যে গোয়ালপাড়া গ্রাম সেখানেও কিন্তু আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা। কুনামি। ধন্যবাদ বিক্রম। আমরা দেখলাম রায়গঞ্জের গোয়ালপাড়ার ঘটনা এটি, যেখানে আবারও পুলিশ কর্মীর ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। চুরির বাইক নিয়ে পুলিশের সামনে দিয়েই চম্পট দিল চোর, অথচ ঘুণাক্ষরেও টের পেল না চেকিং এর দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা। আর এমনই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকা। বাইক চুরির পর চোরেদের চুরির বাইক নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় একটি বাইক আটকে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কর্মীরা। আর ঠিক সেই সময় পাশ দিয়ে দুই যুবক চুরি যাওয়া বাইক নিয়ে হাওয়ার গতিতে উধাও হয়ে যায়, কিন্তু বেপরোয়া গতির সেই বাইকটিকে যেন দেখতেই পাননি পুলিশ কর্মীরা। আর এই ঘটনাতেই কিন্তু আবারও পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী। হ্যাঁ, আমার গাড়িটা কালকে সন্ধ্যা 5:30 নাগাদ, 5:45 নাগাদ গাড়িটি হঠাৎ করে দেখি নেই। তো আমি 7টা, 7:30 থেকে বুঝতে পারছি গাড়িটা আমার নেই। আমরা টিএমসি মেম্বার মিলে আমরা মিটিং করছিলাম, অফিস নিয়ে মিটিং করছিলাম, পুজো আসছে তার জন্য মিটিং করতে মোটামুটি 2:30 থেকে মিটিং করছি। মিটিং শেষ হয় 7:30 নাগাদ। তখন ওটি বাইক নিয়ে বের হবো, দেখি গাড়িটা নেই। তারপরে খোঁজ করতে করতে করে থানাতে কমপ্লেন দিয়ে এসছি। তারপরে একটা রাইস মিলের এখানে দেখলাম, একটা ফুটেজ পেলাম যে ওখানে পুলিশ প্রশাসন গাড়ি চেক করছে। তো ফুটেজে দেখলাম তার পাশ দিয়ে আমার বাইকটি চলে গেল দুটো ছেলে নিয়ে। নগেন্দ্রপুরে হেমন্ত কুমারী হাই স্কুলের সামনেই রয়েছে পরিত্যক্ত ফ্লাড শেল্টার। সেই ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ছে মাঝে মধ্যেই। ফ্লাড শেল্টারের দেওয়ালে জন্মেছে গাছ। এই পরিত্যক্ত ভবনটি ভাঙার কথা সকলকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে আক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস। এই ভবনটি না ভাঙা হলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই ভবনে অনেক ছাত্রছাত্রী সাইকেল রাখে, আবার এখান থেকে মিড ডে মিলের কক্ষে যেতে সুবিধা হয় বলে অনেকে এই ভাঙা ভবনের ভিতর দিয়ে সেখানে যায়, ফলে বিপদের সম্ভাবনা থেকেই যায়। আমরা বিষয় বিস্তারিত জানবো। লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গোপাল শীল। গোপাল, নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের সামনে পরিত্যক্ত ফ্লাড সেন্টার, এই ফ্লাড সেন্টার রিপেয়ার করার কোনো রকম কি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? দেখো, আমি তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বিধানসভা অর্থাৎ মথুরাপুর 2 নম্বর ব্লকে নগেন্দ্রপুর এলাকা অর্থাৎ সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা, নদীবহুল এলাকার সমুদ্র বেষ্টিত যে এলাকা রয়েছে সেই এলাকায় এই স্কুলটা রয়েছে। স্কুলের পাশে রয়েছে বহু পুরানো একটি ফ্ল্যাট সেন্টার। ফ্ল্যাট সেন্টার সাধারণত তৈরি করা হয়েছিল ওই সময়, এটা বামফ্রন্টের আমলের ফ্ল্যাট সেন্টার। তারপর থেকে কোনো সংস্কার করা হয়নি, কোনো কাজ হয়নি, খসে খসে পড়ছে। বিভিন্ন ধরনের ইট বালি ছিলেন, বিভিন্ন সময় যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। আর এই তুমি জানবে, এই যে ফ্লাড সেন্টার সাধারণত ব্যবহার করা হয় যখন নদীতে কোনো বন্যা আছে, এলাকা প্লাবিত হয়, মানুষ নিরাপত্তার তাগিদে অর্থাৎ উঁচু কোনো জায়গার তাগিদে এই ফ্লাড সেন্টারে আশ্রয় নেয়। কিন্তু আশ্রয়স্থলতে যদুগৃহ হয়ে যাবে, আশ্রয়স্থল যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে সে ব্যাপারে প্রশাসনের কোনো টনক নড়েনি। পাশেই রয়েছে একদম ঢিল ছড়া দূরত্বে একটা বড় স্কুল রয়েছে। স্কুলে কয়েক হাজার ছাত্রছাত্রী রয়েছে, তারা প্রতিদিনই এই স্কুলের মধ্যে রাখছে তাদের সাইকেল, তারা পাশ দিয়ে যাতায়াত করছে। মানুষ আতঙ্কিত, তুমি বলতে পারো যে কোনো মুহূর্তে একটি বড় অঘটন ঘটবে। স্কুলের শিক্ষকের সঙ্গে বারবার আমরা কথা বলেছি, শিক্ষক জানাচ্ছেন, তিনি প্রশাসনকে জানিয়েছেন আচ্ছা যে ঘরটা কোনো কাজে লাগে না, যে ঘরে মানুষ আশ্রয় নিতে পারে না, সে ঘরটা রেখে কি লাভ?
এলাকার মানুষের কিন্তু একটা বড় প্রশ্ন, এক অভিভাবিকা পরিষ্কারই বলেছেন ঘর রেখে কি লাভ, তার তো কোনো কাজ নেই, ভেঙে পড়ছে, মানুষ মরতে পারে, ছাত্রছাত্রী বিপদে পড়তে পারে, তাহলে কেন এই ঘরটি রাখা হয়েছে? তার কোনো উত্তর পাওয়া যায়নি। আদৌ কি ঘরটি ভাঙে ফেলা হবে কিংবা ঘরটি সংস্কার করা হবে? সংস্কারের কোনো প্রশ্নই নাই। তুমি সরকারি নিয়মে সংস্কার হয় না, কারণ যে ঘরটা যে বেহাল দশা সম্পূর্ণ ভাঙলে তবে ঘরটা হবে। পুনাম, ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ফ্লাড শেল্টার। আর এই ফ্লাড শেল্টার কিন্তু বাম আমলের, আর এখন এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এমনই চিত্র দেখা গিয়েছে নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের সামনের ফ্লাড শেল্টারে। সেই ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ছে মাঝে মধ্যেই, এবং ফ্লাড শেল্টারের দেওয়ালে জন্মেছে গাছ। এই পরিত্যক্ত ভবনটি ভাঙার কথা সকলকে জানিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না বলেই আক্ষেপ করছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস। এই ভবনটি না ভাঙা হলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আর এই ভবনে অনেক ছাত্রছাত্রী তাদের সাইকেল রাখে, আবার এখান থেকে মিড ডে মিলের কক্ষে যেতে সুবিধা হয় বলে অনেকে এই ভাঙা ভবনের ভিতর দিয়ে যায় সেখানে, ফলে বিপদের সম্ভাবনা কিন্তু থাকছেই। আমাদের নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের পাশে একটি অ্যাবান্ডন কালচার আছে, সেটি বহু পুরনো এবং পরিত্যক্ত। সেখান থেকে এই বর্ষাকালে জল জমছে এবং কিছুদিন আগে সেই বিল্ডিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ে যায় এবং আমাদের গ্যারেজের উপরে পড়ে এবং সেটি শেড পুরো ভেঙে গিয়ে সাইকেল নষ্ট হয়। যদি ওই সময় কোনো ওখানে ছেলেমেয়েরা থাকতো জীবন সঞ্চয় করতে পারতো। ছেলেরা যায় ওখানে? হ্যাঁ, ওখানে তো সাইকেল সংখ্যা বেড়ে গিয়েছে। আমাদের শেড স্কুলের ওটা আমাদের জায়গার মধ্যে রয়েছে এবং সেখানে ছেলেমেয়েরা প্রায়শই সাইকেল রাখতে যাচ্ছে। এটা আমাদেরই সাইকেল শেড, তার পাশেই রয়েছে বিল্ডিংটা, একদম এক ফুটও গ্যাপ নেই। কোনো দেওয়াল এমনভাবে রয়েছে কোনো মুহূর্তে ভেঙে পড়ে একটা বড় বড় ঘটনা করতেই পারে। তারপরে কিন্তু আমাদের কিছু আর বলার থাকবে না, কিছু করার থাকবে না। আমরা এ বিষয়ে আমাদের বিডিও সাহেব, থানা এবং সভাপতি সাহেবকে, সমিতি সভাপতি সাহেবকে আমরা ইনফর্ম করেছি, এসআইকেও ইনফর্ম করেছি, প্রধানকেও ইনফর্ম করেছি, কিন্তু আমরা জানি আমরা করবো নাকি। এত বড় বিল্ডিং আমাদের পক্ষে ভাঙা সম্ভব নয়, কিন্তু ঘটনা যখন ঘটছে বা ঘটতে পারে আমরা আগে থেকে সকলকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে আমরা খুবই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি। এই ভাঙা ফ্ল্যাটটার পাশ দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা তো সবসময় আতঙ্কেই থাকি। এখান থেকে ইট খুলে পড়ছে, দেওয়াল ভেঙে পড়ছে, কোনো সময় এটা সারাচ্ছেও না, এখানে থাকছে না। এই ঘরটা রেখে কী হবে, এটা ভেঙে ফেলা হোক, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকছি। মাস্টার মশাইকে আমরা বারে বারে বলছি, কিন্তু ওনারা শুনছেন না। এই ঘরটা যখন কাজে লাগছে না, রেখে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। এখানে বহু পুরানো একটা ক্লাস সেন্টার, সেই ক্লাস সেন্টারটা এমন এখন মারাত্মক আকার ধারণ করছে, যে কোনো মুহূর্তে ধস নেমে ছাত্রছাত্রীদের গায়ের উপর পড়বে। কিছুদিন আগে বৃষ্টিতে কিছুটা অংশ ভেঙে পড়ে সাইকেল সেটের উপর পড়ে এবং কিছু সাইকেল ক্ষতি হয়। এ নিয়ে আমরা পিডিও সাহেবকে, আইসিকে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে এটা দেখার জন্য আমরা বলেছি, যাতে এটা আশু সমাধান হয়, আশু এটা কোনো ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের অর্থাৎ রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায় দাঁড়িয়ে আছি ভগ্ন প্রায় একটি ফ্ল্যাট সেন্টারের সামনে, যা বিগত কয়েক বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু এখন তার যে বেহাল দশা, এই বেহাল দশার কারণে আতঙ্ক বাড়ছে পাশে থাকা স্কুলে রয়েছে কয়েক শতাধিক ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষক, অভিভাবকরা মাঝে মধ্যেই আসছে, যখন যাচ্ছে তাদের আতঙ্কে বুক কেঁপে উঠছে। তার একটাই কারণ, ফ্ল্যাট সেন্টারটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে। এই সমস্ত ছেলেরা, এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ নেই। তাদের দাবি, ফ্ল্যাট সেন্টারটি তো আর কোনো কাজ নেই, একমাত্র বন্যার সময় মানুষ যখন বিপদে পড়ে তখনই ফ্ল্যাট সেন্টারে আসে, কিন্তু বন্যা যদিও আসে, এই ফ্ল্যাট সেন্টারে যারা আসবে তাদের বিপদ বাড়বে। তাই তারা চাইছে এই ফ্ল্যাট সেন্টারটি এখান থেকে সম্পূর্ণভাবে সংস্কার করা হোক কিংবা ভেঙে ফেলা হোক। এখন দেখার প্রকৃত এই ফ্ল্যাট সেন্টারটি ভেঙে ফেলা হয় কিনা, মানুষের বিপদ থেকে মুক্ত করা হয় কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।